নমস্কার। সুধন্য সঙ্গীতালয়ের পক্ষ থেকে এবারের রবীন্দ্র নজরুল সন্ধ্যা। একদিকে বিশ্বকবির রং বেরঙের কথা সুরে হাজারো ফুলের সুবাস, অপরদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মজলিসে আদলে সঙ্গীতের সুরমূর্ছনায় বাঙালি তথা বিশ্ববাসী আপ্লুত। তাদের সুতীব্র লেখনী সম্ভার ব্রিটিশ সাম্রাজ্যবাদের রক্তচক্ষুকে করেছে হতবাক। আর বর্তমান সময়ের এই দুর্দিনে মানুষের মনের সামান্য আনন্দের খোরাক দূরাভাষের মাধ্যমে পৌঁছে দেওয়ায় আমরা অসহায় ছাত্রছাত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ। তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মমুখর জীবনযাত্রা আর তার মানবিক মূল্যবোধকে অনুধাবন করার এই প্রতিশ্রুতি নিয়ে সকলে বলে উঠি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নি বীণা, কণ্ঠে গীতাঞ্জলি। হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। প্রদীপ প্রজ্বলন ও পুষ্পাঞ্জলি নিবেদনের মাধ্যমে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান।
অংশগ্রহণ করেছে সায়নী দে, পিউ সাহা, অন্বেষা বাগচি, সমৃদ্ধি সাহা, শ্রদ্ধেয়া মৌসুমী সাহা, উদিতা মণ্ডল, শ্রদ্ধেয়া শুক্লা সরকার মহাশয়া, দেবায়ন চ্যাটার্জি, অরিজিৎ দেবনাথ, শ্রদ্ধেয়া লিপিকা বিশ্বাস মহাশয়া, শ্রদ্ধেয়া চুমকি বিশ্বাস, শ্রদ্ধেয় শিক্ষক পূর্ণেন্দু বসু মহাশয়, সৌরিশ দত্ত, শীনা সরকার এবং প্রিয়াঙ্কা সাহা। সমগ্র অনুষ্ঠানটির গ্রন্থনা পরিচালনায় আছেন আমাদের ম্যাডাম গৌরী বিশ্বাস মিত্র। সঞ্চালনায় রয়েছে সায়নী দে, উদিতা মণ্ডল, পিউ সাহা, অন্বেষা বাগচি এবং সমৃদ্ধি সাহা। কণ্ঠসঙ্গীতে সমৃদ্ধি সাহা, সৌরিশ দত্ত, শ্রদ্ধেয়া শুক্লা সরকার মহাশয়া, শ্রদ্ধেয়া চুমকি বিশ্বাস এবং আমাদের ম্যাডাম গৌরী বিশ্বাস মিত্র। যন্ত্রসঙ্গীতে রয়েছে প্রীতম সাহা। বক্তব্য উপস্থাপনে শ্রদ্ধেয় শিক্ষক পূর্ণেন্দু বসু মহাশয়, শ্রদ্ধেয়া মৌসুমী সাহা এবং আমাদের ম্যাডাম। সংবাদ মাধ্যমে এবিপি আনন্দ। আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে একদিকে যেমন ছাত্রছাত্রীরা, তেমনি স্বনামধন্য কয়েকজন ব্যক্তিত্ব। আমাদের অনুষ্ঠান মনোযোগ দিয়ে দেখুন শ্রোতাবৃন্দ এবং মূল্যবান মন্তব্য প্রদান করুন, যার দ্বারা আমরা সমৃদ্ধ হব। নমস্কার, এবার আমাদের একটি নজরুল গীতি পরিবেশনা করছেন আমাদের সকলের প্রিয় ছোট ভাই সৌরিয় দত্ত। আমি যার রূপের ছন্দ বেনুকার সুরে সে সুন্দর আমি যার রূপের ছন্দ বেনুকার সুরে সে আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা। দেখা শুধু কে সে সুন্দর, কে সে সুন্দর, আমি যার রূপের ছন্দ বেনুকার সুরে সে সুন্দর, কে সে সুন্দর, পাতা লেখনি করে গোপনে মোরে কবিতা লেখা, যাবো শিখি পাতা লেখনি করে গোপনে মোরে কবিতা লেখা, সেরা হয় কথা আমি যার ভরসার আনন্দকে হৃদয়ের সঙ্গিনী গামিনী রেখা, আমি যার ভরসার আনন্দকে হৃদয়ের সঙ্গিনী গামিনী রেখা, যে মম অঙ্গে কাপড় কেউ কে সে সুন্দর, কে সে সুন্দর, আমি যার রূপের ছন্দ বেনুকার সুরে সে সুন্দর, কে সে সুন্দর। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাইবি
গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন তবে বীণা আন তবে বীণা সপ্তম সুরে বাদ তবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। আন তবে বীণা আন তবে বীণা সপ্তম সুরে বাদ তবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো যোচনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি উলসিত তটিনী উলসিত তটিনী উথলিত গীত রবে খুলে দেরে মন প্রাণ। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। মনের মাঝে বাঁধল ভয়ের বাসা, হঠাৎ ফুরোয় মনের যত আশা। ভালোবাসার পাত্রখানি ভরো, আনন্দ আর খুশিতে সাধ্য মতো। দেখবে তখন বিপদ ছিল যত, পালায় তারা হাওয়ায় বাতির মতো। বলছি সেটাই, ভয় পেও না তুমি, ভয় পালানোর গানটি এবার শুনি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাণ তুনা। বিপদে আমি না যেন পড়ি হয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিনে সান্ত্বনা। দুঃখে যেন পড়িতে পারি
একদিকে যেমন মনকে নির্ভীক হতে হবে, অপরদিকে আশার আলোর দীপশিখা যতই ক্ষীণ হোক না কেন তাকে প্রজ্বলিত করতে ভুলে গেলে চলবে না। এই মূল্যবান মানব জীবনকে কেবল হিংসা, ঈর্ষা, আঘাত, প্রত্যাঘাতের যন্ত্রণায় সমাচ্ছন্ন না রেখে বিশ্বের দুর্ভেদ্য রহস্য ভাণ্ডারের অংশীদার মনে করলে বোঝা হয় আমাদের মানবিক মূল্যবোধ অনেক বেশি সমৃদ্ধ হবে। তার সাথে বিশ্বকবির সবুজের অভিযান কবিতার মতো যেমন বলবো, ওরে সবুজ, ওরে অবুজ, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, তেমনি বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের ভাষায় আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ। নমস্কার। সাম্যবাদীর পুরোহিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে একটি আবৃত্তি শোনাচ্ছি। কবিতাটির নাম কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো, ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথমাজ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। আমাদের ছাত্রী জীবন এখন ঘরের পাঠশালায় আবদ্ধ। সেখানে বসে মনে পড়ে কবি ঠাকুরের বাল্য স্মৃতি, যেখানে তিনি সারাদিন বন্দি থেকে চীনা রট পার্শ্বস্থ পুকুরের প্রতিচ্ছবি মনে গেঁথে পরবর্তীতে লিখেছিলেন জীবন স্মৃতি। সেরকমভাবেই এই পাঠশালার মধ্যে খুঁজে নিতে হবে নতুন সম্ভাবনাকে, ভবিষ্যতের অকল্পনীয় বাস্তবকে। নিজেদের মনকে প্রসারিত করতে হবে বিশ্বের উন্মুক্ত আঙিনায়, যেখানে ধর্মীয় ভেদাভেদ নেই, জাত্যাভিমান নেই, নেই স্বার্থের সংঘাত, অসম্মানের আস্ফালন। আপন হতে
আপনাদের জন্য সঙ্গীত পরিবেশনা করছে দেবপর্ণা সাহা। তুমি তাই গো, আমার পরানো যাহা চাই, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই, আমি তোমার বিরহে রুচিব বিলীন, তোমাকে করিব পার, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ সমাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যতই দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই। সাহিত্য সমাজের দর্পণ, আর তাতে স্পষ্ট প্রতিচ্ছবি ফুটিয়ে তোলেন কবি সাহিত্যিকগণ। এই মানব সভ্যতা অনন্তকাল ব্যাপী তার আপন গতিতে ভাঙা গড়ার কার্যক্রমের মাধ্যমে ধীর গতিতে এগিয়ে চলেছে, সেখানে নিস্তরঙ্গতার কোনো স্থান নেই। সাহিত্যের পাতায় সেই প্রবহমানতার পলি পলে পলে সঞ্চিত হয়। সেই পলনশীলতাই সর্বদাই যে গ্রহণীয় সর্বজনগ্রাহ্য কল্যাণময় ফসল উৎপাদিত হবে তার কোনো নিশ্চয়তা নেই, কেননা শুভ অশুভের প্রেক্ষাপটে মানব সভ্যতা তার অকৃপণ ভালো মন্দের দান গ্রহণ করতে বাধ্য। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও
মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ, আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দারো ছুটায় বাধা ছুটায়, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, সুধাধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে, মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ। আর এর সাথেই কবি সাহিত্যিকদের বর্তমান পরিস্থিতিতে যে অবদান রয়েছে তা আমরা শুনে নেব মৌসুমী সাহার মুখ থেকে। নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের কর্মকর্তাকে, কেননা পৃথিবীর বুকে যে মহামারী বিরাজ করছে তা কোনো নতুন ঘটনা নয়। অনন্তকালব্যাপী এই ঘাত প্রতিঘাতের প্রক্রিয়া তো চলছেই, তাতে ভয় পাবার কিছু নেই। যতদিন প্রাণবায়ু সচল আছে ততদিন আমাদের বাস্তবকে মেনে নিয়ে কঠিন কঠোর সংঘাতে মুখোমুখি হতেই হবে। এ প্রসঙ্গে বলি যে দেহ ও মন মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে অমূল্য। অসুস্থ দেহ যেমন বেঁচে থাকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তেমনি অসুস্থ মন মানুষের সুস্থ জীবনযাপনে বাধা প্রদান করে। কবির ভাষায় বিপদে আমাকে রক্ষা করো এ আমার প্রার্থনা নয়, বিপদকে যেন আমি জয় করতে পারি এ আমার তথা আমাদের সকলের প্রার্থনা হওয়া উচিত। আবার কবি নজরুলের ভাষায় বলতে হয় যে জাতের নামে বজ্জাতি না করে জাতপাতের ঊর্ধ্বে উঠে ধর্মীয় গোঁড়ামি পরিত্যাগ করে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। অর্থাৎ আমাদের মানবিকতা বোধকে জাগ্রত করতে হবে। বর্তমানের পরিস্থিতিতে অসহায়ের পাশে দাঁড়াতে হবে। আর্থিক সাহায্য নয়, মানসিক শান্তি প্রদানের গুরুদায়িত্ব আমরা গ্রহণ করতে পারি নির্দ্বিধায়। তাই ছাত্র সমাজ যারা গতিরুদ্ধ হয়েছ, বাড়িতে বসেই পাঠ্যক্রমের সাথে সাথে কবি সাহিত্যিক সমাজসেবীদের লেখা পড়ো, শোনো, দূরদর্শনের স্বাস্থ্যকর আলোচনা দেখো। এরপর আমরা শুনে নেব বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর অমিতাভ নন্দীর মূল্যবান বক্তব্য। এখানে আর একটা বড় প্রশ্ন আমি আজকে তুলে রাখছি যে ইজ ইট দি রাইট টাইম ফর মাস ভ্যাকসিনেশন? তার আগে আমরা কেন এতগুলো প্রশ্নের উত্তর করিনি? এত তাড়াহুড়োর কিসের ছিল? আমরা যদি ঠিক মতো নিয়মগুলো পালন করতে পারতাম, আমরা যদি স্টাডি করে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে পারতাম। আমরা ওষুধ তৈরি করিনি আজ পর্যন্ত, ভ্যাকসিন তৈরি করেছি। কেন ওষুধ তৈরি করিনি আমরা? এত মানুষ মারা গেছে, আশেপাশে দেখতে লাশের পাহাড় হয়ে যাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে না। আর এখনো পর্যন্ত আমরা ওষুধ তৈরি করলাম না কেন? এই প্রশ্নের উত্তর চাই আমাদের। অথচ ভ্যাকসিন যেটা আমরা লাস্টে করি, মানে ট্রান্সমিশন ব্লকিং এজেন্ট হিসেবে ফার্স্ট হচ্ছে টার্গেট হচ্ছে আমাদের হওয়া উচিত যে প্রিভেনশন অফ ডেথ, তার মানে মর্টালিটি রেটটাকে কমিয়ে আনা, তারপরে হচ্ছে সাফারিংটাকে কমানো অর্থাৎ মরবিডিটি রেটটাকে কমিয়ে আনা, আর লাস্টে হচ্ছে ট্রান্সমিশনটাকে কমিয়ে আনা। আমরা নিচের দিক থেকে যাচ্ছি ওপরে, আমরা ছেড়ে দিয়েছি যে যত মরছে মরুক। কেন এটা হলো? এইটাকে আমরা যদি গার্ড করতে পারতাম, নিয়মটা শৃঙ্খলাবোধটা আমরা যদি জাগিয়ে তুলতে পারতাম মানুষের মধ্যে, সবকিছু দিক থেকে প্রশাসন যদি তৎপর হতো এই জিনিসগুলো নিয়ে বাস্তব উপায় এটাকে কি করে সমাধান করা যায়, তাহলে বোধহয় আমরা ট্রান্সমিশনটাকে নিচু লেভেলে রাখতে পারতাম। আমরা দেখেছি কারণ
পরিষ্কার হয়েছে যে কেন এই সেকেন্ড ওয়েভটা এখন এলো আমাদের, তার কারণ আমরা জানি কিভাবে লোক জমায়েত হয়েছে বিভিন্ন। আমি আর সেই তর্ক বিতর্কে যাচ্ছি না, এখানে ধর্ম এসে যাবে, পলিটিক্স এসে যাবে, সেই মধ্যে যাচ্ছি না আমি, কিন্তু ঘটনা তো তাই এবং এটা প্রমাণ করে দিয়েছে। সুতরাং এই প্রশ্নগুলো আমি রাখলাম, এই প্রশ্নের উত্তর আগামী দিনে আমাদের পেতে হবে এবং এখনো সময় আছে। ইমিডিয়েটলি আমার প্রস্তাব হবে যে যত রিসার্চ ইনস্টিটিউট আছে, পার্টিকুলারলি মলিকুলার বায়োলজি নিয়ে যারা কাজ করে, প্রত্যেকটা ইনস্টিটিউটকে দেশ থেকে বলা হবে, মানে ন্যাশনাল লেভেলে বলা হবে যে তোমরা এখন শুধু কোভিড রিসার্চ করো, চাঁদের মাটিতে কি আছে পরে করবে, 10 বছর পরে করলেও চলবে। তুমি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ভাত তৈরি করবে সে পরে করো, কিন্তু আগে প্রত্যেকে এনগেজ থাকুক এতে। এবং এইভাবে স্টেটে প্রত্যেকটা হাসপাতালকে ছোট ছোট গ্রুপ করে তাদের অবজারভেশন মান্থলি মিটিং করে বসা হোক, অবজারভেশন অ্যানালাইজ করা হোক, ডকুমেন্টেড করা হোক, করে আমরা কারণ দেখি কেন মরছে, কেন একটা সিম্পল থেকে কি করে কমপ্লিকেশনে যাচ্ছে এটা আমরা জানতে পারছি না। এই জিনিসগুলো আমাদের আসা দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। সখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের ওজন, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলি শোনো, সকলি নবীন, সকলি বিমল, শুনিলাম শ্যামল কানন বিষদ যোজনা কুসুম কোমল, সকলি আমারই মতো, তারা কেবলি হাসে কেবলি নয়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যত, তুলসী হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে যায়, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। সুধন্য সঙ্গীতালয়ের পক্ষ থেকে আমাদের একটি সুন্দর যন্ত্রসঙ্গীত পরিবেশনা করবে শিল্পী প্রীতম সাহা।
শিশুর সারল্য আর প্রকৃতির শক্তির সমন্বয়ে যে কোনো তমসার অবসান ঘটতে পারে। কেননা প্রত্যেক মানুষের মধ্যেই এমন এক মহাশক্তি সংগুপ্ত থাকে, তা হয়তো সে নিজেই জানে না। তাই ছাত্রছাত্রীদের মধ্যে সকলেই মেধাবী হবে এটা আশা করা না গেলেও মানুষের মতো মানুষ হওয়া যায় তা কিন্তু অকাম্য নয়। এ সম্পর্কে আমরা সংবাদ মাধ্যমে যিশু সেনগুপ্তের কিছু বক্তব্য শুনব। টিম বানিয়ে প্রজেক্ট কি করে করব, এটাই শিখি রাদার, যেটা আমাদের ভবিষ্যতে কাজে দেয়, যেটা আমার কাজে দিয়েছে। আমি পড়াশোনা কোনদিনই ভালো ছিলাম না, কোনদিন পড়াশোনার কিছু করতে পারবো আমার বাবা মা কোনদিন ভাবিও নি, আমিও ভাবিনি। আমি খেলাধুলো নিয়েছিলাম, তারপর গান বাজানো নিয়েছিলাম, তারপর অভিনেতা হয়েছি। সো বাট সামওয়্যার আমি ভালো না খারাপ সে তো পরের ব্যাপার, যে আমি মানুষ হতে পেরেছি, সিভিল হতে পেরেছি, সেটা কিন্তু স্কুল থেকে। সেটা লাস্ট 2 বছর হয়ে গেল আমাদের বাচ্চারা বাড়িতে বসে আছে। আরেকটা যেটা হচ্ছে, যারা পিপল হু আর লুজিং দেয়ার জব, দে আর মেন্টালি স্ট্রেসড। কোথাও কি সে বাচ্চারা কিন্তু বুঝতে পারে, হয়তো দে ক্যান ফিল ইট বাট দে ক্যান সে ইট, দে ক্যান এক্সপ্রেস ইট, যে আজকে আমার বাবা মার একটা প্রবলেম হচ্ছে, আমার বাবার হয়তো চাকরি গেছে, সেটা কি গেছে, সে হয়তো 4-5 বছর বা 7 বছরের বাচ্চা বা 8 বছরের বাচ্চা। আমার যে ছোট মেয়ে, সে কি বুঝবে যে বাবার কাছে এখন টাকা নেই? না তো, কিন্তু হি অর শি উইল আন্ডারস্ট্যান্ড দিস ইজ সামথিং রং, এবং সেটা সে এক্সপ্রেস করতে পারছে না। আমার আই ক্যান শেয়ার দিস, আই হ্যাভ নো প্রবলেম টু শেয়ার দিস অলসো। আমার বড় মেয়ে রিসেন্টলি কাউন্সিলিং করছে, কারণ আমার মনে হয় টিনেজ হয়ে যাওয়ার পর দেয়ার আর সার্টেন থিংস যেগুলো বাবা মার সাথে শেয়ার করা যায় না। আমিও গেছি সেই সময়, আমার বন্ধুদের সাথে শেয়ার করি, আমরা ধরো দাদা গোছের কারোর সাথে শেয়ার করি, সেই জায়গাটা 2 বছর বন্ধ। এবং আই এম প্রাউড অফ মাই এল্ডার ডটার সারা, যে সে একদিন এসে আমাকে এবং নীলাঞ্জনাকে বললো যে আই ওয়ান্ট টু গো ফর কাউন্সিলিং। আমরা খুব শকড হয়েছিলাম প্রথমে। আই সেড ওয়াই? বলছে সেটা তোমাদের বলতে পারবো না। I said, ঠিক আছে, give us some moment, but it's shocker for us. So আমি নীলাঞ্জন ডিসাইড করলাম যে ইয়েস, ইট ইজ ট্রু, যে এই সময়টা আমরা অ্যাকচুয়ালি বন্ধুদের সাথে অনেক কিছু শেয়ার করতাম, যেটা আমরা বাবা মার সাথে কোনোদিনই শেয়ার করিনি বা করতে পারতামও না। তো ইয়েস, নাও শি, 2টো কাউন্সিলিং ওর সেশন হয়েছে, শি ইজ মাচ হ্যাপিয়ার রাইট নাও। মাঝখানে ওকে একটু দেখেছিলাম চুপ হয়ে গেছে, ওই এমনিতেই চুপচাপ থাকে, কিন্তু আরো চুপ হয়ে গেছে। সো আই থিঙ্ক এই কোভিড যারা খাচ্ছি, যারা লড়ছি, সব তো হচ্ছে। আমার মনে হয় বাচ্চারা এখন যে জায়গায় রয়েছে, একটা খুব থিন লাইনের উপর দিয়ে হাঁটছে। আই থিঙ্ক উই শুড অলসো ক্রিয়েট আ স্পেস ফর দেম। একটু ওদের সাথে কথা বলা দরকার, ওদের সাথে একটু মানে অনেক কিছু ওদেরকে হেল্প করা দরকার বলে আমার মনে হয়। and I think it's a very big issue which might, কারণ ওরা যখন এই সব কিছু ঠিক হয়ে আবার যখন আমরা মানে ওরা যখন স্কুলে যাবে, এই সো কল নিউ নর্মালে, যে আমি আমার বন্ধুকে গিয়ে জড়িয়ে ধরতে পারবো না, বা আমি আমার বন্ধুর সাথে হ্যান্ডশেক করতে পারবো না, বা ফুটবলে গোল দিলে গিয়ে জড়িয়ে ধরতে পারবো না, এটা তো হতে পারে না। কিন্তু কোথাও গিয়ে তারাও they will understand this is not right. So মেন্টালি একটা ডিসব্যালেন্স হওয়ার জায়গা আছে, এবং আমার মনে হয় আমরা যারা আছি, যারা আজকে দর্শক দেখছেন, তাদের সবাই, যারা বাবা মা, তাদের সবাইকে বলবো যে এই জায়গাটা একটু, ইয়েস আমরা এখন মেজাজ গরম মাঝে মাঝেই হয়ে যাচ্ছে বাড়িতে থেকে 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 থেকে, তো এই জায়গাটা বাচ্চাদের একটু আরো ঠান্ডা মাথায় তাদের সাথে কথা বলাটা খুব দরকার, তাদেরকে বোঝানো দরকার, তাদের সাথে একটু সময় কাটানো, এবং ভালো কিছু, কারণ আমরা নিউজ শুনছি এই মারা যাচ্ছে, তারাও শুনছে, কিন্তু ইটস নট দ্যাট দে আর নট লিসনিং। সো এই জায়গাটা আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে মানে বললেন, আগের বক্তাই বললেন যে, উনি বলেন যে there are so many problems out there. Yes, there are loads of problems, no doubt about it. আর আমরা সারাক্ষণই বলছি এর দোষ, ওর দোষ, তার দোষ। আমার মনে হয় সামওয়্যার একটা আঙুল কারোর দিকে তুললে বাকি আঙুলগুলো নিজের দিকে থাকে, এটা আমি খুব বিশ্বাস করি। এটা and I live that life, I follow those rules. এটা আমার নিজের তৈরি করা, নিজে করি। অনেক দোষ, অনেক ভুল হ্যাঁ করেছে,
ফেয়ার এনাফ। কিন্তু আজকে দাঁড়িয়ে আমার মনে হয় সবাই, আমরা সব থেকে বড় ভুল করেছি, আমাদের কিছু প্রোটোকলস আমাদের গভর্নমেন্ট বলে দিয়েছিল, আমরা সেটা মেনে চলিনি। ফার্স্ট ওয়েভ চলে গেছে, আমরা দুর্গাপূজায় বেরিয়ে পড়েছি, আমরা ক্রিসমাস সেলিব্রেট করেছি, আমরা নিউ ইয়ার সেলিব্রেট করেছি, আমরা ঈদ সেলিব্রেট করেছি, চৈত্র মাসের সেলের গড়িয়াহাটে দাঁড়িয়ে আমরা শপিং করেছি। উই হ্যাভ ডান ইট অল। দোষ আমাদের, আমরা ওই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলিনি, আমাদের মাস্ক পরতে বলেছিল, মাস্কগুলো গলায় ঝুলিয়ে ঘুরে বেরিয়েছি। এবার কোথাও গিয়ে আমার মনে হয় আমাদের ফল্টগুলোকে ঠিক করা দরকার আগে দ্যান পয়েন্টিং ফিঙ্গার্স অ্যাট আদার্স। যারা বলছে ইয়েস ভুল করেছে, আমি একদমই বলবো না যে তারা ভুল করেনি, তারা অনেক ভুল করেছে, বাট আমরা প্রচুর ভুল করেছি। আমরা যদি সেগুলো মেনে চলতাম, সেকেন্ড ওয়েভটা আজকে হয়তো এই জায়গায় এসে পৌঁছাতো না। শিক্ষা এক অনন্তকালব্যাপী প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপন গতিতে চলে। ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন সাক্ষ্য হিসেবে সে তো চলবেই যুগ থেকে যুগান্তরে। বর্তমান পরিস্থিতিতে যে নিস্তরঙ্গতার আবহ চলেছে, তার মাঝেই আমাদের আত্মবলকে বৃদ্ধি করে আগামীর সুদিনের অপেক্ষায় আমরা থাকব। এ প্রসঙ্গে আমরা গৌরী ম্যাডামের কাছ থেকে শুনব কিছু ভরসা সুলভ কথা। আমার এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল লক্ষ্য ছাত্র সমাজ। যেহেতু শিক্ষকতা আমার পেশা, আর যাদের পড়িয়ে আমার অর্থ উপার্জন, তারা আজ দিশেহারা। এর সাথে অসহায় দুর্গত মানুষের স্মৃতি তো রয়েইছে। তাই আমার ছাত্রকেন্দ্রিক বক্তব্যের দিকগুলি হল, প্রথমত, এ জগতের কোনো সৃষ্টি কখনো সহজ স্বাভাবিকভাবে হয়নি। মহৎ সৃষ্টির পেছনে যেমন মহৎ প্রেরণা ছিল, তার সাথে মহৎ বেদনাও ছিল। আমরা বর্তমানে যে কবিদ্বয়ের বন্দনায় রত হয়েছি, তারা নবনব সৃষ্টিতে নিজেদের ব্যাপৃত রেখেছিলেন, আর তার অন্তরালে ছিল বহুমুখী প্রতিকূলতা। দ্বিতীয়ত, বিশ্বকবি আভিজাত্য শিক্ষা সংস্কৃতির পরিমণ্ডলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু শৈশব কেটেছে গৃহকোণে বন্দী অবস্থায়। ধীরে ধীরে জীবন প্রবাহে একের পর এক নাট্যমঞ্চের মতো কালো যবনিকা পালা বদল করে এসেছে, কিন্তু নির্বাপিত করতে পারেনি তার সৃষ্টির অগ্নিশিখাকে। তৃতীয়ত, কাজী নজরুল ইসলাম শৈশব থেকে প্রায় মৃত্যুর আগ পর্যন্ত দৈন্য দুঃখের সাথে লড়াই করতে হয়েছে। সাথে ছিল সামাজিক কলুষতা, জাতিবিদ্বেষ, ধর্মীয় গোঁড়ামি, বিশ্বযুদ্ধের দামামা, কারাবরণ, ব্রিটিশ সরকারের অত্যাচার। যাই হোক, হাজারো প্রতিকূলতা, দুঃখ, কষ্ট, দৈন্য, দারিদ্র তার প্রতিভাকে সম্পূর্ণরূপে বিকশিত করার পন্থা দেখিয়েছিল। তারা তো কখনো থেমে যাননি। তাহলে তোমরা ছাত্র সমাজ কেন ভয় পাচ্ছ? জানি মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক কলহ, দ্বন্দ্ব, তার সবের সাথেই আমাদের মানিয়ে নিতে হবে। ভুলে গেলে চলবে না, আমরা মানুষ। আমাদের মধ্যেই আছে কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক। কবি ঠাকুর তো ওই ছোট্ট ঘরের কোণে বসে চীনা বট আর পুকুরের দৃশ্য দেখে তার
প্রাপ্তবয়সে জীবন স্মৃতি লিখেছিলেন। ভেবে দেখো, তোমাদের মধ্যেও লুকিয়ে আছে অনেক সাহিত্যিক, অনেক বিজ্ঞানী, অনেক অনেক কিছু তোমরা হয়তো নিজেরাই জানো না। তাই আমি বলবো আপামর দেশবাসীর উদ্দেশ্যে যে কবি সাহিত্যিকদের একটি শ্রদ্ধামণ্ডিত আসন হৃদয় রাজ্যে পেতে একসাথে যেন আমরা বলতে পারি, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। নমস্কার, আমি কোয়েল দেবনাথ। আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটি ছোট্ট নিবেদন। কবি কাজী নজরুল ইসলামের রচিত ধূমকেতু। ধূমকেতু। আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু। এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। 700 নরক জ্বালা জলে মম ললাটে। মম ধূপকুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে। আমি অশিবতিক্ত অভিশাপ, আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ তাপ হাহাকার, আর মর্তে সাহারা গবিছাপ। আমি অশিবতিক্ত অভিশাপ, আমি সর্বনাশের ঝান্ডা উড়ায়ে বউ বউ ঘুরি শূন্যে। আমি বীজ ধূমবান হানি একাধীরে ভগবান অভিমন্যে। শোনো শন নন নন শন নন নন সাই সাই ঘুর পাক খাই ধাই পাই পাই। মম পুচ্ছে জরায়ের সৃষ্টি করি উল্কা অশনি বৃষ্টি। আমি একটা বিশ্বগ্রাসী আছি, পারিগ্রাসীতে এখনো তৃষ্টি। আমি অপঘাত দুদই বরে, আমি সৃষ্টির অনাসৃষ্টি। আমি আপনার বিষ জ্বালা মদ পিয়া মোচড় খাইয়া খাইয়া জোর বোধ হয়ে আমি চলেছি ধাইয়া ভাইয়া। শুনি মম বিষাক্ত রিরি রিরি নাথ, শোনায় দিরে গুঞ্জন সমবিশ্ব ঘোড়ায় প্রবণ নিনাদ। ধৈর্যটি শিখ করাল পুচ্ছে 10 অবতারে বেঁধে ঝাঁটা করে ঘুরাই উচ্ছে ঘুরাই। আমি অগ্নিকেতন উড়াই। আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু। এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। ওই বামন বিধিরে আমারে ধরিতে বাড়াইয়াছিল যে হাত, মম অগ্নিদাহনে জ্বলে পুড়ে তাই ঠুটো সে জগন্নাথ। আমি জানি জানি ওই স্রষ্টার থাকে সৃষ্টির ওই চাতুরি, তাই বিধি ও নিয়মে লাথি মেরে ঠুকি বিধাতার বুকে হাতুড়ি। আমি জানি জানি ওই ভুয়ো ঈশ্বর দিয়ে যা হয়নি হবে তাও, তাই বিপ্লব আনি বিদ্রোহ করি নেচে নেচে দিক ওঠে তাও। তোর নিজুত নরকে ফু দিয়ে নে ভাই, মৃত্যুর মুখে থুতু দি। আর যে যত রাগে রে তারে তত কাল আগুনের কাতুকুতু দি। মম তুরীয় লোকের তীর্য গতি তুর্য গাজন বাজায়। মম বিষ নিঃশ্বাসে মরি ভয় হানে অরাজক যত রাজায়। কচি শিশু রসনায় লঙ্কার পোড়া ঝাল, আর বদ্ধ করায় গন্ধক ধোয়া এডিস পটাশ মোচ্ছাল। আর কাঁচা কলিজার পচা ঘাড় সম সৃষ্টিরে আমি দাহ করি, আর স্রষ্টারে আমি চুষে খাই। পেলে 52 জাহান্নমেও আধা চুমুকে সে শুষে যায়। আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু। এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। আমি শিশিশি প্রলয় শীষ দিয়ে ঘুরি কৃতগ্নি ওই বিশ্বমাতার শোকাগ্নি। আমি ত্রিভুবন তার পোড়ায় মারিয়া আমি করিব মুখাগ্নি। তাই আমি ঘোর তিক্ত সুরে রে একবার ঘুরে বউ করে ফিরে দুপাকনি। কৃতগ্নি আমি কৃতগ্নি ওই বিশ্বমাতার শোকাগ্নি। পঞ্জর মম খপরে জলে নিদারুণ যেই বৈশ্যনর। শোন রে মর শোন অমর, এ যে তোদের সেই বিশ্বপিতারই চিতা। এ চিতাগ্নিতে জগদীশ্বরপুরে ছাই হবে। হে সৃষ্টি জানো কি তা? কি বলো কি বলো ফের বলো আমি শয়তান মিতা। হো হো ভগবানে আমি পোড়াবো বলিয়া জ্বালায়েছি বুকে চিতা। ছোট শন 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 ঘর 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 সাই সাই ছোট পাই পাই। তুই অভিশাপ তুই শয়তান তোর অনন্তকাল পরমাই। ওরে ভয় নাই। আমাদের মাঝে উপস্থিত আছেন পূরবী শিক্ষায়তনের
অধ্যক্ষা শ্রীমতী শুক্লা সরকার মহাশয়া। তার কণ্ঠে শুনে নেব একটি নজরুল গীতি।
উপস্থাপন করব একটি মূল্যবান সাক্ষাৎকার। নব ব্যারাকপুর উচ্চ বালক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শ্রদ্ধেয় পূর্ণেন্দু বসুর সাথে আমাদের তারাসুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা গৌরী বিশ্বাস মিত্র মহাশয়ের। আর তার আগে ওই বিদ্যালয়ের ছাত্র দেবায়ন চট্টোপাধ্যায়ের অনুষ্ঠান দেখে নেব। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না দড়ি, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না দড়ি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। স্যার, আমি যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করছি রবীন্দ্র নজরুল সন্ধ্যা পর্ব 1, অবশ্যই ছাত্র সমাজের দিকে তাকিয়ে, সেই ছাত্র সমাজ এখন অবক্ষয়ের পথে বলতে গেলে, কারণ তাদের গতিধারাটাই নষ্ট হয়ে গিয়েছে। অবশ্য এটা যুগের বা কালের নিয়ম, সেটা মাথায় রেখেই আমাদের চলতে হবে। আর আমাদের কবি সাহিত্যিকরা যে অমূল্য সম্পদ সমগ্র বিশ্ববাসীর জন্য রেখে গিয়েছিলেন, বিশেষ করে ছাত্র সমাজ তার দ্বারা অনুপ্রাণিত হতে পারে প্রতিটি পর্বে। তা আপনি আজ এই কবিদ্বয়ের রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল ইসলাম কিভাবে তাদের রচনার মাধ্যমে ছাত্র সমাজকে অনুপ্রাণিত করেছিলেন সে সম্পর্কে আপনি কিছু বলুন।
প্রথমে রবীন্দ্রনাথ সম্পর্কে বলি যে রবীন্দ্রনাথ আমাদের প্রকৃতিকে চিনিয়েছেন। প্রকৃতির সঙ্গে এই যে নদী, পাহাড়, গাছপালা, আকাশ, এসব নিয়ে তো মাটি, এসব নিয়ে তো প্রকৃতি। তা এই প্রকৃতিকে চেনানো, ভোরের আলো ফুটলো, সেই সঙ্গে ফুলগুলো তাদের দল মেলল, এবং সেই সুন্দর পাখির পূজন, এবং এক একটা ঋতুতে এক একটা যে প্রভাব আমাদের বাংলায় তথা প্রকৃতির মধ্যে, ভারতে প্রকৃতির মধ্যে, সেটা এমনভাবে যে তাকে চেনানো, তার গানের মধ্যে, তার রচনার মধ্যে সেই জিনিসটা সবচেয়ে আসে। এই বড় বেশি করে এটা 1 নম্বর রবীন্দ্রনাথের মধ্যে, বিশেষ করে। তারপরে হচ্ছে কি যে আমাদের ভারতবর্ষের যে প্রধান মুনি ঋষিদের দেশের যে প্রধান ভাবধারা হচ্ছে উপনিষদ, বেদ উপনিষদ। সেই বেদ উপনিষদের সমস্ত ধারাকে রবীন্দ্রনাথের রচনার মধ্যে, বিশেষ করে গানের মধ্যে, সেটাকে এমনভাবে আছে যে রবীন্দ্রনাথের এই গান যদি শুধু কেউ চর্চা করে তাহলেও ভারতবর্ষের পরিচয় সে বহন করতে পারবে। আচ্ছা, তাহলে কি আপনার মনে হয় যে এই যে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছে অবশ্যই মুনি ঋষিদের সেই ধ্যান ধারণাকে কেন্দ্র করেই, প্রকৃতির মধ্যে, প্রকৃতির মধ্যে? ঠিক বলেছ, সেই শান্তিনিকেতন হচ্ছে সেই ধারার প্রকাশ, সেটা তিনি করে দেখিয়ে দিয়ে গেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সর্বস্তরের মানুষের কথা রবীন্দ্র সাহিত্যে আছে। আমরা দেখব যে সাধারণ মজুর, উনি যখন শিলাইত হয়েছিলেন তখন সেই সাধারণ মানুষদের পাশে এসেছেন। সেসব রচনা, পল্লী জীবনকে কেন্দ্র করে রবীন্দ্র সাহিত্যে যে এমন রচনা আছে অর্থনীতি সংক্রান্ত, যা আজকের বাস্তব এই যুগেও আমরা তার খুব প্রয়োজনীয়তা দেখতে পাই। তারপরে হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথের হাসি, আনন্দ, দুঃখ সমস্ত স্তরের তার মানুষের মধ্যে মিশে আছে। এই যে মাটি একটি তিলক দিও আমার ভালে, যাবার আগে বলে গেছেন, তাহলে এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধারা, এরই মাঝে এই যে সুখের স্বপ্নের মতো আমরা বিচরণ করতে পারি এই সুন্দর বিশ্বে। এইসব কথা দিয়ে রবীন্দ্রনাথকে আমরা, আর যে কোনো দুঃখ, ব্যথা, বেদনা, যে কোনো অবস্থাতেই আমরা রবীন্দ্রনাথের রচনা যদি পড়ি ঠিক মতো, তাহলে কিন্তু সেটাতে পাওয়া যাবে। আর নজরুল ইসলামের বিশেষ করে বলবো যে তিনি খেটে খাওয়া মানুষের কথা আরও বেশি করে বলেছেন। রবীন্দ্রনাথও বলেছেন, কিন্তু তিনি আরও বেশি করে বলেছেন, এবং একটা তার রচনার মধ্যে একটা বিদ্রোহাত্মক, অর্থাৎ বিদ্রোহ কিসের? মানুষের দুঃখ, কষ্টের পরাধীনতার, মানুষের কষ্ট যারা দিচ্ছে, যাদের জন্য কষ্ট হচ্ছে, তাদের বিরুদ্ধে তার বিদ্রোহ। মানে জাতি বিদ্বেষ, ধর্ম বিদ্বেষ, সবকে জাতিকে মিলিয়ে চলার কথা বেশি করে বলেছেন, বিশেষ করে হিন্দু মুসলিম তার রচনার মধ্যে। এই যে হিন্দু মুসলিমের মানে ঐক্যতা সম্পর্কে, কারণ তার পারিবারিক সূত্রটাই হিন্দু, আর বন্ধু পরিমণ্ডল হিন্দু। দেখুন কি সুন্দর একটা মেলবন্ধন। ওদিকে আমরা যতই যাত্রাভিমান করি না কেন, সৃষ্টি তো এক, যেমন সত্য এক, পরমেশ্বর এক। এই সৃষ্টির বা প্রতিভার আর মূল উৎসর আকরগুলো এক, তাই তো? আর আর একদিকে হচ্ছে, আমি যেটা মনে হচ্ছে, একদিকে রবীন্দ্রনাথের দুঃখটা বাইরে বেরোয়নি, যেহেতু একটা আভিজাত্যের দরজার জানলার মধ্যে আবদ্ধ ছিল, পাঁচিলের মধ্যে, কেউ জানতে পায়নি, মানে তার কষ্টটা প্রকাশ পায়নি সাধারণ সিনেমার। কিন্তু এক্ষেত্রে নজরুল ইসলাম একদম সাধারণ সাদামাটা সমাজের সাথে আত্মস্থ ছিলেন বলে তার দুঃখটা সবাই জানছে। কিন্তু রবীন্দ্রনাথের প্রকাশ পেয়েছে কিছু, ওরা কাজ করে এইসব কবিতা অনেকটা পেয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে উনি অনেক গল্পেতেও আছে, খেটে খাওয়া মানুষের কথা আছে, কিন্তু পরিমাণে কম, কেননা সেই যে সুযোগ পেয়েছেন সেইটুকুর মধ্যে। পরবর্তী মানে তার হাত পা বাঁধা। নজরুলের হচ্ছে দুঃখ মিয়া নামই ছিল, সে জীবনটাই দুঃখ দিয়ে আরম্ভ হয়েছে। কি কষ্ট সংগ্রাম করে তারপরে জীবনে এলেন, এবং তখন সে আন্দোলন, ভারতবর্ষের সেই অবস্থা, লাঙ্গল পত্রিকা, সেই পত্রিকাকে কেন্দ্র করে
সেই আগুন ঝরার গান, দেশকে কি ভালোবাসা নজরুলের মধ্যে ছিল, হ্যাঁ। একটা আগুন ছিল নজরুলের ভিতরে, মানে তরুণ সম্প্রদায়কে তার দ্বারা এখন অনুপ্রাণিত ওরে কাল হ্যাঁ। বসে কি ঝড়, হ্যাঁ। তোরা সব জয়ধ্বনি কর। আর এই যে দুর্গম গিরিকান্তার বলে দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। হ্যাঁ। এই যে সুভাষচন্দ্রের তো এই গান তো একবারে প্রাণ কেড়ে নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই গান এটা আমাদের কাছে খুবই একটা প্রেরণাদায়ক বর্তমানের সময় থেকে যদি তারা অনুধাবন করার সুযোগ পায়। কারণ ছাত্র সমাজ তো এখন, আমরা শিক্ষকরাই হয়তো ছাত্র সমাজকে অনেকটাই বিমুখে চালিত করেছি। কারণ বিদ্যালয়গুলোতে যেভাবে যাদের নীতি শিক্ষা, ধর্ম, এগুলো একদম উঠে গেছে। তার ফলে আমরা নামে শিক্ষক শিক্ষিকা, আর সেই শিক্ষাটা যেমন আপনারা পরিবারও এখন একান্নবর্তী নেই, খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন ফ্ল্যাটের বাড়ি, কোনো কারোর সঙ্গে কারো সম্পর্ক নেই। সেটা তো ধরুন আগেকার দিনে যে জিনিসটা হতো যে মা ছাড়াও আত্মীয় পরিজন বয়স্ক যারা, তারা রীতিমতো তারা আমাদের খুব করতেন, আমাদের সাধারণভাবে গল্প করে একটা তাদের নলেজটা কতটা ছিল, পাঠশালায় তারা জাননি, হ্যাঁ মুখে মুখে তারা, কিন্তু বাড়িটাই ছিল তাদের পাঠশালা। কত কথা নীতি শিক্ষা, তার ভিতরে শিক্ষা হতো। এবং শিক্ষকদের ভূমিকাটা একটু নেওয়া দরকার। তারা যদি কিছু কিছু শিক্ষক নিশ্চয়ই নিচ্ছেন, কিন্তু কথা হচ্ছে কি যে সেইটা গোড়ার থেকে সঞ্চারিত করে দেওয়া যে পাঠের মধ্যে দিয়ে। আর আমাদের এই যে শিক্ষাটা যেটা মানুষের সম্পর্ককে বড় করবে, সেই জিনিসটা। আর আমি শুধু নই, আমার পাশের জন, আমার পাশের ছাত্র, তার প্রতি যে এই যে সহানুভূতি যদি আমার থাকে, এইটাকে যদি জেগে ওঠে, তাহলে মনুষ্যত্বটা ভালোভাবে যাবে। সেইটা এই যে রচনার মধ্যে আমরা আশ্রয় নিই, আচ্ছা সেটা ভালোভাবে হবে। আর একটা রুচি, সবচেয়ে বড় কথা হচ্ছে রবীন্দ্রনাথের মধ্যে একটা তো আলাদা রুচি, একটা পরিশীলন মানুষ, সেটা এটা। এখন হিন্দি গানের প্রভাব বাংলা গানে অনেক আসছে, কিন্তু এখন কথা হচ্ছে কি যে সুর যাই হোক না কেন, কথা হচ্ছে কি যে বাণীর দিক থেকে তো আমরা এই দুই কবি যে অসাধারণ সেই সম্পদ, হ্যাঁ, সেটা আমাদের রীতিমতো পড়তে লাগলে যে বিভিন্ন বয়সে ছাত্রীরা তারা আস্তে আস্তে বুঝতে পারবে জীবনের মধ্যে অলক্ষিতও প্রভাব পড়বে। সেই তো এর থেকে আমরা মুক্ত হতে পারবো। তার থেকেও দেখুন স্যার, এখন ছাত্রদের বা ছাত্রীদের কথা হচ্ছে তারা ঘরে বসে কষ্ট পাচ্ছে, এটা আমরা বলছি ঠিকই, কিন্তু কবি ঠাকুর তো শৈশবটাই বন্দি অবস্থায় একটা কাগজ পাননি। এখনকার ছেলেমেয়েরা যথেষ্ট বৈভাবে মানুষ হয়েছে। কবি ঠাকুর তার জীবনশ্রীতে এক জায়গায় বলেছেন, আমার মতন একজন এমন অকিঞ্চন নাই যে নিয়ামত খলিফা তো তার পকেট রাখতো না জামায়, তাতে যে এক টুকরো কাগজ রাখবে তাও তার সম্পদ ছিল না। ঠিক বলেছো, এবং এসব জীবনশ্রীতে বলে গেছেন। এবং ওই যে দেবেন্দ্রনাথের আদর্শ ছিল যে কোনো বিলাসিতার মধ্যে মানুষ সন্তানদের হতে দেবেন না, এবং সেইভাবেই করেছেন। একটা দুটো জামা মাত্র, একটা দুটো, শীতের সময় একটা জামার উপর আর একটা জামা। তখনকার থেকে এখনকার ছেলেমেয়েরা মা বাবাকে কাছে পাচ্ছেন। অত বড় একটা সৃষ্টি যার ভেতরে ছিল সম্ভাবনা, সৃষ্টি সম্ভার, তিনি কিন্তু মার আদর পাননি। তিনি ওই বেলফুল ছুতেন আর বলতেন এরকম বোধহয় আমার মায়ের হাতটা, তাই তো? কিন্তু আজকালকার শিশুরা দেখুন মা কত যত্ন করছেন। সে যদি খেটে খাওয়া মাও হন, পরের বাড়িতে কাজ করছেন, সেও তার সন্তানের প্রতি অনেক টাইম, অনেক ভালোবাসা এবং অনেক কিছু পাচ্ছে। আগেকার দিনে এরা পাচ্ছে। তা একটা সুন্দর উপমা দিয়েছেন রবীন্দ্রনাথ জীবনস্মৃতিতে, আম একটা ভালো আম যদি একটা মাত্র খেতে দেওয়া হয়, তাহলে সেই আমটা খেয়ে আঁটি পর্যন্ত একেবারে সেটা খাওয়া হয়। কিন্তু আজকাল যদি আমি 5-6টা আম দিই কাউকে, তাহলে কোনোটাই বেশি, খানিকক্ষণ যত খাবে তত আম থেকে যাবে। আর রবীন্দ্রনাথ অল্প পেয়েছেন বলে, বস্তু অল্প পেয়েছেন বলে সেটা পুরো উপভোগ করেছেন ওইভাবে ছেলেবেলা থেকে। তার কাজে এর থেকে একটা শিক্ষা হচ্ছে এই যে আমরা যখন ছোটবেলা থাকি, অভিভাবকদের লক্ষ্য রাখা উচিত যে বস্তু ভার যেন বেশি না আসে। তাদের সেভাবে মানুষ করে তুললে তারা ঠিক পথে চলতে পারবে। কাজেই
অল্পেতে সেইভাবে অভ্যস্ত করা। অভ্যস্ত করা, আচ্ছা, এটা দরকার। এ বিষয়ে নজরুল ইসলামের কোনো উপমা কি মনে পড়ে? নজরুল ইসলামের- উনি তো দুঃখী ছিলেন, তাও কি যেটা শুনেছি যে উনি উদার চিত্ত, হ্যাঁ। তার কাছে যে যখন আসতো উনি যা পারতেন যেটুকু থাকতেন দান করতেন। হ্যাঁ, খুব একদম খুব দানশীল। খুব দানশীল ছিলেন। বিভিন্ন কাহিনীতে আছে কিছু কিছু অল্প অল্প মনে পড়ছে যে মানুষ কোনো দুঃখে নিজে পেয়েছেন, তো কিছু যে অভাবে পড়ে কোনো মানুষ বিভিন্ন সময় এসেছে, তাদের তিনি সেইভাবে দরদ দিয়ে তাদের সাহায্য করেছেন, এরকম আছে ছিন্ন বিচ্ছিন্নভাবে। আর সাহিত্য মানুষকে নিকটে, মানুষের প্রাণে প্রাণে বন্ধন রচনা করে। আচ্ছা, এই সাহিত্য, এই দুই কবিকে আমরা যখন প্রণাম জানাবো, তখন তাদের রচনা পড়ার একটা সংকল্প কিন্তু রাখতে হবে যে আমরা সারা বছর ধরে আমরা কিন্তু পড়বো, একটা দিনে কিন্তু আমরা করবো না। এইটা কিন্তু একটু ধারাবাহিক জন্মবার্ষিকীকে কেন্দ্র করে যখন আমরা তাদের স্মরণ করি, এটা যদি সংকল্প নিয়ে ওই দিন থেকে, তাহলে সারা বছর ধরে তাহলে কিন্তু তাদের জানা আমরা ভালো করে করতে পারবো। মানে আমরা তো সমৃদ্ধ হব, আমাদের তো কিছু লস নেই। আর রবীন্দ্রনাথের গণ্ডিটা এত বিরাট বিশ্ব, নজরুলের মধ্যেও ছিল, কিন্তু রবীন্দ্রনাথের এত বিভিন্নমুখী প্রতিভা, তার গল্প প্রবন্ধ থেকে শুরু করে নাটক সবকিছু উপন্যাস, তার মধ্যে দেখা যাচ্ছে বিশ্বজনীনতা, তার বিশ্বের চিন্তা। এই যে মহাযুদ্ধ দুটো হয়ে গেল, যে মহাযুদ্ধের নিয়ে রবীন্দ্রনাথের বেশ দুশ্চিন্তা ছিল, তিনি সেসব নিয়ে সেসব প্রভাব তার লেখার মধ্যে আছে। নৈবেদ্য কাব্যের মধ্যে এসব বলেছেন যে এই বিধাতা যেন এই দেশ থেকে ওই দুর্ভাগ্যগুলোকে দূর করে দেন, মঙ্গলময়ের কাছে সে প্রার্থনা। দুশ্চিন্তা ছিল, মানব কল্যাণের কথা বারবার বলেছেন। সেই জিনিসটা ওনার মধ্যে, নজরুলের ভিতরে দেশপ্রীতিও প্রবল ছিল, সেই জন্য তার গানের মধ্যে ওই ভাবটা এসেছে। তিনি বেদনার, মানুষের কষ্ট সহ্য করতে পারছে না, নিপীড়ন, অত্যাচারী শাসককে তিনি তো, যার জন্য তার ওই গানটা, ওই আগমনী গানটা একেবারে তোলপাড় হয়ে গেল। তাকে জেলে যেতে হলো। আর জেলে গিয়েও তো বরফের চাই তার, সারাটা দিন রাত প্রেরণা পাচ্ছি এদের কাছ থেকে। এরা কি করেছেন জীবনে গঠনে, এদের আমাদের লাগবে। জীবনের তো আদর্শ মানুষ হতে গেলে দেশপ্রীতি সঞ্চারের সমস্ত ব্যাপারেই স্মরণীয়, চিরস্মরণীয়, সর্বযুগেই স্মরণীয় সবসময়। তাহলে আজকে আমাদের অনুষ্ঠানটা এখানে শেষ করছি, পর্ব 1। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে তো আমি অন্য প্রোগ্রামে, মানে এটা হতে চলছে, মানে আমি নবদ্বীপ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার এই যে সারাউন্ডিং এর মধ্যে আমি সবাইকে নিয়ে যেটুকু পেরেছি করছি। এ কারণেই আমি একজন শিক্ষিকা, কারণ শিক্ষা সংস্কৃতি তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই আমার সাধ্য মতন শিক্ষা দেওয়ার সাথে সাংস্কৃতিক মেলবন্ধনে তাদের আবদ্ধ করার চেষ্টা করছি। ঠিক আছে স্যার, আমার প্রণাম নেবেন। এটা খুব একটা কথা, শেষ কথা বলবো যে যারা এই যে অংশগ্রহণ করবে আজকে অনুষ্ঠানে, তাদের বলবো যে সারা বছর ধরে যে সেই অনুশীলনটা যত্নের সঙ্গে যেন করে, তারা করে যায়, তাহলে অনুষ্ঠান তো বছরে এরকম বিভিন্ন সময় হবে, তার মধ্যে দিয়ে তারা উন্নতির যেতে পারে, মনও ভালো থাকবে এইসবের মধ্যে চর্চা। যেমন ছবি আঁকা, গান, আবৃত্তি, এইসবের মধ্যে তো নাটক, অভিনয়, এসবের মধ্যে খেলাধুলার মধ্যেও আছে, এসবের মধ্যে করতে হবে। এখন খেলাধুলাটা এই করোনার কারণে একটু এখন স্তব্ধ হয়ে গেছে বলতে গেলে। তাছাড়াও আবার সুযোগ আসবে হয়তো। তাছাড়াও স্যার সর্বতোভাবে বাচ্চারা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনীর মতো তো পুস্তকের ভারে জর্জরিত, ওদের শৈশবটা তো ওরা ভুলেই গেছে। এটাও কিন্তু আমাদের বাচ্চাদের মনে কয়েক প্রজন্ম পর্বতে একটা বড় রকমের বিপ্লব আনবে, কারণ স্বাভাবিকভাবে শিশুরা বড় হতে পারছে না। এটা কিন্তু ঠিক বলেছে, তাই না? পরে একটা আলোড়ন হবে, প্রকাশ হবে। আর তার সূচনা কিন্তু এই করোনা, দেখুন এই কোভিডে কিন্তু শিক্ষাটা শুরু হয়েছে যে তোমাকে জানো, কোথায় বসে জানো। ওরা তো সারাদিন ব্যাপী ব্যস্ত, এই পড়া ওই পড়া, এখানে ওখানে। এবার নিজেকে জানার, নিজেকে বোঝার, নিজের পরিবেশকে অনুধাবন করার সময় নেই। সেই সুযোগটা বোধহয়
মানে কোনো কিছুর তো ভালোর একটা মন্দ দিক আমরা দিতে থাকে। পারছি না, পরিবেশ হ্যাঁ এমন হয়ে গেল পরিবেশ দিল সেটা। এমন হয়ে গেল যে হ্যাঁ, আমরা দিতে মন্দেরও ভালো আছে, সেটাই বোধহয় আজকের দিনে আমাদের মনে রাখতে হবে। এর থেকে উত্তরণ হবে নিশ্চয়ই হবে, আশা করব। ঠিক আছে স্যার, আজকে তাহলে নমস্কার। হ্যাঁ, এবার আমরা শ্রদ্ধেয়া শিক্ষিকা লিপিকা বিশ্বাসের কণ্ঠসঙ্গীতের সুরমূর্ছনা শুনব। সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা, সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা, ফুল গুলি মোর বেদনার মাখা, সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা, ফুল গুলি মোর বেদনার মাখা, সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা। আসিবে যখন ফিরে এই মম মন্দিরে, আসিবে যখন ফিরে এই মম মন্দিরে, চরণে দলিয়া আলপনা মোর অশ্রুর জলে আঁকা, ফুল গুলি মোর বেদনার মাখা, সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা। বিরহ মলিন বন তুলসী, শুকানো মালিকা খানি, বিরহ মলিন বন তুলসী, শুকানো মালিকা খানি, ফেলিবার আগে ধন করিও একটু পরশদানি, যেতে পথ পরে যদি মোরে মনে পড়ে, যেতে পথ পরে যদি মোরে মনে পড়ে, যমুনার জলে ভাসাইয়া দিও একটি মাধবী শাখা, ফুল গুলি মোর বেদনার মাখা, সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা, ফুল গুলি মোর বেদনার মাখা, সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা।
আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমরা ছাত্রছাত্রীরা আমাদের একটু ভরসা দেবেন, যাতে যে কোনো প্রতিকূলতায় আমরা নিজেদের উপর আস্থা না হারাই। নমস্কার।